আচ্ছা ভাবুন তো, আপনি এমন একটি শক্তি পেলেন যার মাধ্যমে আপনি আপনার অতীতে যেতে পারবেন। তাহলে আপনি কি করবেন? শুনতে অদ্ভুত শোনালেও আজকের মুভিটা এরকম এক ব্যক্তিকে নিয়ে, যে কিনা তার অতীতে যাওয়ার রাস্তা পেয়ে যায়। পরে সে তার মৃত গার্লফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করে। সে কি তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পেরেছিল, নাকি এর জন্য তার জীবনে আরো বিপদ চলে আসে? তো সব মিলিয়ে আজকের মুভিটা অতি সাধারণের মধ্যে একটি অসাধারণ মুভি। তাই বেশি পেঁচাল না বাড়িয়ে চলুন মুভি শুরু করা যাক। শুরুতে এক গহীন জঙ্গলে একটি গ্রাম দেখতে পাই, যেখানে বন্যার কারণে পুরো গ্রাম প্লাবিত হয়েছিল। পরে এখানে রেস্কিউ টিম আসে কিছু আটকে পড়া ডাক্তারকে উদ্ধার করার জন্য। আর এখানে আমরা ডাক্তার হানসু ইউনকে দেখি। হানসু যখন হেলিকপ্টারে উঠতে যায়, ঠিক তখন এক বৃদ্ধ লোক হানসুকে পিছন দিয়ে আটকায়, যার কোলে একটি অসুস্থ নবজাতক শিশু ছিল। তবে হানসুর সহকারীরা তাড়াতাড়ি তাকে হেলিকপ্টারে উঠতে বলে, কারণ সে যদি এখন না আসে তাহলে তাকে আরো 2 সপ্তাহ এখানে আটকে থাকতে হবে। তবে হানসু নিজের চিন্তা না করে বাচ্চাটির কথা ভেবে হেলিকপ্টার থেকে নেমে যায়। পরে হানসু বাচ্চাটির ট্রিটমেন্ট করে আর প্রাথমিকভাবে তাকে সুস্থ করে তোলে। এরপরে সেই বৃদ্ধ লোকটা হানসুকে শুকরিয়া জানায়। হানসু জানতে চায় এই বাচ্চাটা কি তার নাতি হয়। বৃদ্ধ লোকটা বলে, না, ওকে আমি জঙ্গলে পেয়েছি। এরকম বাচ্চাদের অভিশপ্ত মানা হয়, তাই হয়তো কেউ ফেলে দিয়েছে। হানসু অবাক হয়ে বলে, তাহলে তো আপনি ওর জীবন বাঁচিয়েছেন। বৃদ্ধ লোকটা হানসুর প্রতি খুশি হয়ে বলে, আপনার জীবনে কি এমন কিছু আছে যেটা আপনি করতে চান? হানসু একটু সময় চুপ থেকে বলে, হ্যাঁ, আমার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে আমি আবারও দেখতে চাই। তখন বৃদ্ধ লোকটা বলে, আপনার কাছে বেশি সময় নেই। আর হানসুকে একটি ছোট্ট ঔষধের শিশি দেয়, যার ভিতরে কিছু বড়ি ছিল। এখানে বৃদ্ধ লোকটা হানসুকে কিছু একটা বলে, তবে হানসু ঠিকমতো বৃদ্ধ লোকটার কথা বুঝতে পারে না। পরে দেখানো হয় এখন সাল 2015, আর এখান থেকে আমরা সাল 1985-তে চলে আসি, মানে 30 বছর পিছনে। এখানে আমরা ইয়োনাকে দেখি, যে কিনা একজন ডলফিন ট্রেইনার ছিল, আর এখানে ডলফিনের শো চলছিল। এরপর আমরা ইয়োনার বয়ফ্রেন্ডকে দেখি, যে কিনা শো দেখার বদলে এখানে ঘুমাচ্ছিল। ঘুমাতে ঘুমাতে শো যে কখন শেষ হয়ে গিয়েছে সে সেটা বুঝতেই পারে না। এটা দেখে ইয়োনা তার প্রতি রেগে থাকে, যদিও ইয়োনা বেশি সময় তার উপর রেগে থাকতে পারে না। এরপর সিউল স্টেশন দেখানো হয়, যেখানে ইয়োনার বয়ফ্রেন্ড কাজের সিলসিলায় বুসান শহরে যাবে। এখানে ইয়োনা তার বয়ফ্রেন্ডকে ডাইরেক্ট বলে, আমি তোমার সাথে বাচ্চা পয়দা করতে চাই। এটা শুনে তার বয়ফ্রেন্ড কিছুটা কনফিউজ হয়ে যায়। সে বলে, তোমার কি হয়েছে? তোমার কি এখন এখানে বাচ্চা লাগবে? তুমি বাসায় যাও আর নিজের খেয়াল রাখো, আমি ওখানে যেয়ে তোমাকে ফোন করব। আসলে তারা দুজন একে অপরকে প্রচন্ড ভালোবাসে। এরপর ইয়োনার বয়ফ্রেন্ড বুসান শহরে এসেই ইয়োনাকে ফোন করে। তখন এখানে আমরা হানসুকে দেখি। এদিকে ইয়োনা কোনো কারণে ফোন ধরে না। তখন হানসুর প্রচন্ড কাশি হতে থাকে, তাই ইয়োনার বয়ফ্রেন্ড হানসুকে সাহায্য করতে এগিয়ে আসে। তখন হানসু জানতে চায় সে এখন কোথায় আছে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, আপনি এখন বুসান স্টেশনে আছেন। আপনি কি রাস্তা ভুলে গিয়েছেন? তখন হানসু আশপাশটা ভালো করে দেখে, আর ইয়োনার বয়ফ্রেন্ডকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, তুমি কে? ইয়োনার বয়ফ্রেন্ড বলে, আমি আপনাকে সাহায্য করছি। হানসু বলে, তোমার নাম কি? ইয়োনার বয়ফ্রেন্ড বলে, আমার নাম হানসু ইউন। হানসু অবাক হয়ে বলে, কিন্তু হানসু ইউন তো আমি। এটা শুনে ইয়োনার বয়ফ্রেন্ড কিছুটা ঘাবড়ে যায়। হানসু অবাক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। তখন হঠাৎ করে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তখন ইয়োনার বয়ফ্রেন্ড তাকে ধরলে পরে হানসু কিছুটা ভয় পেয়ে যায়, যেন সে ভূত দেখেছে। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পরে ইয়োনার বয়ফ্রেন্ড তার হাত পরিষ্কার করতে গেলে বুঝতে পারে তার রুমাল ওই লোকটা নিয়ে গেছে, আর এই রুমালটা তাকে ইয়োনা দিয়েছিল। তাই তার রুমাল নেওয়ার জন্য সেও ওয়াশরুমে আসে। আর হানসু যেই টয়লেটে ছিল সেখানে নক করতে থাকে আর তার রুমাল ফেরত চাইতে থাকে। তবে হানসু ভিতরে বেহুশ হয়েছিল। পরে হানসুর জ্ঞান ফিরলে নিজেকে বাথরুমে পড়ে থাকতে দেখে, আর বাহির থেকে একটি মেয়ে দরজা নক করতে থাকে। পরে দেখা যায় হানসু মূলত বিমানে ছিল। এরপরে সে তার কাছে থাকা সেই বৃদ্ধ লোকটার দেওয়া শিশিটা দেখে। সে এখানে কিছুটা কনফিউজ। সে কি স্বপ্ন দেখছিল, নাকি রিয়েলি তার সাথে এসব হয়েছে? তার এখানে কিছুই বুঝে আসে না। এরপরে জগিং করার সময় তার খুব জোরে জোরে কাশি হতে থাকে। পরে সে নিজের কিছু টেস্ট করায়। সে তার সিটি স্ক্যান ভালো করে দেখে। তখন তার কলিগ তার সাথে দেখা করতে আসে, আর তার কলিগ যখন এই রিপোর্টগুলো দেখে সে বলে, এটা তো লাংস ক্যান্সার। এ তো খুব বড় জোর হলে 6 মাস বাঁচবে।
তার কলিগ জানতে চায় এই রিপোর্টগুলো কার। তবে হানসু এখানে মিথ্যা বলে, সে বলে এটা তার বন্ধুর। পরে হানসু তার বন্ধু দেহুর সাথে দেখা করে আর সব কথা দেহুকে খুলে বলে। তবে দেহু বিষয়টাকে হেসে উড়িয়ে দেয়। সে বলে তুই হয়তো স্বপ্ন দেখেছিস, আর কোথার এক বৃদ্ধ লোক তোকে বড়ি দিয়েছে, তুই সেটা খাচ্ছিস, এটা হলো নাকি? তবে হানসু বলে না, আমার তো সবকিছু সত্যিই মনে হলো। পরে হানসু অনেক আক্ষেপ নিয়ে বলে আমি কি আবারও ওকে দেখতে পারবো? দেহু বলে কাকে? ইয়োনাকে। 30 বছর হয়ে গেছে, তুই এখনো ওকে ভুলতে পারিসনি? এদিকে আমরা ইয়োনার বয়ফ্রেন্ডকে দেখি, যে কিনা তার বন্ধু দেহুকে গতকালকের ঘটনা খুলে বলে। দেহু বলে হয়তো তোর কোনো পুরনো পেশেন্ট হবে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে তাহলে ওর নাম আমার মনে থাকতো। তাছাড়া আমি যখন লোকটাকে বললাম আমার নাম হানসু ইউন, তখন সে বলল এটা নাকি তার নাম। এছাড়া তার নাক দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। আর আমি যখন তাকে ওয়াশরুমে খুঁজতে যাই, তখন সে হঠাৎ করে ওখান থেকে গায়েব হয়ে গেল। তবে দেহু এসব শুনে খুব একটা গুরুত্ব দেয় না। সে বলে তোর হয়তো কোথাও ভুল হয়েছে। এদিকে হানসু বাসায় এসে তার মেয়ের কাছে ফোন করে, যে কিনা পড়াশোনার জন্য অন্য শহরে থাকতো। তখন আবারও হানসুর কাশি শুরু হয়। হানসু তাড়াতাড়ি ওষুধ খেয়ে নেয়। এর কিছু সময় পর তার কাশি বন্ধ হয়। পরে ওয়াশিং মেশিনে তার জামা কাপড় দেওয়ার সময় ইয়োনার বয়ফ্রেন্ডের সেই রুমাল দেখতে পায়। আর এই রুমাল দেখেই সে শিওর হয়ে যায় যে সে স্বপ্ন দেখেনি, বরং সে সত্যি সত্যি তার অতীতে গিয়েছিল। পরে সেই শিশিতে থাকা বড়িগুলো দেখে, যেখানে এখনো 9 পিস বড়ি ছিল। এখানে হানসু চিন্তা করে আমি আর বাঁচবই বা কদিন। তাই সে আবারও ইয়োনাকে দেখতে চায়। পরে সে টাইম দেখে 1 পিস বড়ি খেয়ে নেয় আর তার কাছে থাকা ইয়োনার ছবি দেখতে থাকে। ওদিকে আমরা ইয়োনার বয়ফ্রেন্ডকে দেখি, যে কিনা তার বাসার দিকে যাচ্ছিল। ঠিক তখন ইয়োনা তার জন্য একটি কুকুর নিয়ে আসে আর কুকুরটি তাকে দিয়ে ইয়োনা চলে যায়। প্রথমত সে কুকুরটি নিতে চায়নি, তবে যেহেতু ইয়োনা তাকে দিয়েছে তাই সে আর না করতে পারে না। পরে সে কুকুরটিকে তার বাসায় নিয়ে আসে আর কুকুরটির নাম রাখে আলু। তবে এই নামটি কুকুরটির সাথে খুব ভালো মানিয়েছে। এর বেশ কিছু সময় পর সে এখানে হানসুকে দেখতে পায়। সে প্রথমে হানসুকে চোর মনে করে আর হানসু প্রথমে নিউজ পেপারে তারিখ চেক করে, যেখানে তারিখ লেখা ছিল 30/5/1985। হানসু হিসাব করে দেখে সে 30 বছর পিছে চলে এসেছে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে আপনি এখানে কি করছেন? আপনি তো বুসান স্টেশনের সেই লোকটা। আপনি আমার বাসায় কিভাবে আসলেন? হানসু বলে কারণ এটা আমারও বাসা। তুমি এখনো বুঝতে পারোনি আমি কে? ইয়োনার বয়ফ্রেন্ড বলে আমি কিভাবে বুঝবো আপনি কে? আপনি কি আমার কোনো পেশেন্ট? হানসু বলে না, আমি কোনো পেশেন্ট না, আমি একজন পিডিয়াট্রিক সার্জন। ইয়োনার বয়ফ্রেন্ড বলে আপনার নাম কি? হানসু বলে হানসু ইউন। তোমাকে এর আগেও আমার নাম বলেছিলাম। তখন ইয়োনার বয়ফ্রেন্ড বলে আপনার আইডি দেখান। হানসু তার মানিব্যাগ তাকে দেখায়। সে তার আইডি চেক করে বলে আপনি কি আমার সাথে ইতলামি করছেন? আপনি যে আইডি দেখাচ্ছেন এটা সাল 2008-এ ইস্যু করা হয়েছে, যেখানে এখন বর্তমান 1985 সাল চলছে। তখন হানসু কুকুরটিকে দেখে আলু বলে ডাক দেয়। এটা শুনে ইয়োনার বয়ফ্রেন্ড কিছুটা অবাক হয়। সে বলে আপনি কিভাবে জানলেন ওর নাম আলু? কারণ এই নামটা তো আমি কিছুক্ষণ আগে রেখেছি। হানসু বলে এটা বিশ্বাস করা কঠিন, কারণ আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তবে তুমি সেই ব্যক্তি যেটা আমি 30 বছর আগে ছিলাম, আর আমি সেই ব্যক্তি যেটা তুমি 30 বছর পর হবে। আমি তোমার ভবিষ্যৎ থেকে এসেছি। এখানে ইয়োনার বয়ফ্রেন্ডের কিছুই বুঝে আসে না। তখন হানসু বলে আচ্ছা আমি যে বাথরুম থেকে গায়েব হয়ে গিয়েছিলাম এর কি কোনো মানে হয়? পরে ইয়োনার বয়ফ্রেন্ড রেগে পুলিশকে ফোন করতে যায়। তখন হানসু বলে পুলিশ মানে দেহু। এটা শুনে ইয়োনার বয়ফ্রেন্ড আরো ঘাবড়ে যায়। হানসু বলে আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। তবে আমি তোমাকে তোমার একটি সিক্রেট জানাতে পারি, যেটা তুমি আর আমি ছাড়া কেউ জানে না। হানসু তার কপালের একটি দাগ দেখায়, যেটা ইয়োনার বয়ফ্রেন্ডেরও ছিল। হানসু বলে বাবা নেশা করে আমাদের খুব মারতো, এর জন্যই মা যখন মারা যায় এর পরপরই তুমি বুসন শহরে চলে আসো, যাতে করে সবকিছু ভুলতে পারো। তবে এসব শুনে ইয়োনার বয়ফ্রেন্ড আরো বিরক্ত হয়। তখনই হানসুর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে আপনি আসলে আমার কাছে কি চান? হানসু বলে আমি কিছুই চাই না, আমি শুধু ওর সাথে একবার দেখা করতে চাই, ইয়োনার সাথে। এটা শুনে ইয়োনার বয়ফ্রেন্ড প্রচন্ড রেগে যায়। তখন হানসু তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তবে পরক্ষণেই ইয়োনার বয়ফ্রেন্ড তাকে আর দেখতে পায় না। এদিকে হানসুর জ্ঞান ফিরলে নিজেকে তার ওয়াশরুমে পড়ে থাকতে দেখে। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড সেই মাঝরাতে দেহুর কাছে আসে, যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাচ্ছিল। ইয়োনার বয়ফ্রেন্ড এখানে প্রচন্ড ভয় পেয়েছিল। সে দেহুকে ঠিকমতো কিছু বলতেও পারছিল না।
পরে সব শোনার পর দেহু নিজেও কিছুটা ঘাবড়ে যায়। এদিকে হানসু লক্ষ্য করে সে ওখানে মোট 20 মিনিট সময় ছিল, যেটা সে তার ডায়েরিতে লিখে রাখে। পরে সিগারেট জ্বালানোর সময় বুঝতে পারে সে তার লাইটার ওখানেই রেখে এসেছে। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড হানসুর সেই লাইটার দেহুকে দেয় আর এটার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে বলে। দেহু বলে, তুই একটু বেশি চিন্তা করছিস, ওই লোকটা হয়তো তোর সাথে স্ক্যাম করছে। আচ্ছা, তুই কি ইয়োনাকে ফোন করেছিলি? এদিকে হানসুকে ফোন করে জানায় সে যেই বড়ি পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়েছিল সেটা মূলত কিছু গাছগাছরা দিয়ে বানানো হয়েছে। এর বিশেষ কোনো কার্যক্ষমতা নেই, এটা খাওয়া না খাওয়া সমান কথা। এখানে হানসুর কাছে জানতে চায় সে এই বড়ি কোথায় পেয়েছে, তবে হানসু বিষয়টা এড়িয়ে যায়। সে বলে, ঠিক আছে, আপনি এটা ভুলে যান। পরে হানসু শিশিটি তার ডেস্কের উপর রেখে চলে যায়। এদিকে দেহু ইয়োনার বয়ফ্রেন্ডকে বলে, এই লাইটারে শুধু তোর ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা বুঝতে পেরে তারা দোনোজনই কনফিউজ হয়ে যায়। এখানে ইয়োনার বয়ফ্রেন্ড একজনের হাতে ট্যাটু দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে, সেও তার হাতে একটি ট্যাটু আঁকায়। এদিকে হানসু তার পেশেন্টের চেক আপ করাচ্ছিল, তখনই তার আবারও কাশি শুরু হয়। পরে ওয়াশরুমে আসলে তার হাতে একটি ট্যাটু দেখতে পায়, যেখানে লেখা ছিল আবারও দেখা করো। হানসু চিন্তা করে, আরে এ তো খুব চালাক। পরে হানসু সেই শিশিটি তার ডেস্কের উপর দেখতে পায় না। সে বুঝতে পারে হয়তো ময়লার সাথে নিয়ে গেছে, তাই সে ময়লার গাড়ি থামিয়ে খুঁজতে থাকে, তবে সে এখানে কিছুই পায় না। পরে বিরক্ত হয়ে সে তার ক্যাবিনে ফিরে আসে। তখন সে লক্ষ্য করে শিশিটি তার ডেস্কের নিচে পড়েছিল। শিশিটি পেয়ে সে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন তার মেয়ে সুহা ফোন করে, কারণ আজ তার সুহাকে আনতে যাওয়ার কথা ছিল, তবে সে এতে অলরেডি অনেক দেরি করে ফেলেছে। পরে হানসু তার মেয়ে সুহাকে সরি বলে, কারণ সে আবারও দেরি করে ফেলেছে। সুহা বলে, বাবা আপনি সব সময় লেট করে আসেন। হানসু সুহাকে অনেক ভালোবাসে, আর সুহাও তার বাবাকে অনেক রেসপেক্ট করে, তবে তারা অনেকটা ফ্রেন্ডলি ছিল। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনার সাথে দেখা করতে আসে, আর সে এখানে ইয়োনাকে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে ইয়োনার যেন খুশির ঠিকানা ছিল না। এদিকে হানসু তার মেয়ের জন্য খাবার রেডি করে, তবে এখানে সুহা তার বাবার সিটি স্ক্যান রিপোর্ট দেখে ফেলে, কিন্তু সে তার বাবাকে কিছু বুঝতে দেয় না। পরে খাবার খাওয়ার সময় সুহা বলে, খাবার খুব টেস্টি হয়েছে, আমি তো শুধু আপনার হাতে বানানো খাবার খেতে আসি। হানসু বলে, তুমি কি ইউএসএ যেয়ে পড়াশোনা করতে চাও? সুহা বলে, না। হানসু বলে, কেন? ওখানে তো তোমার মাও আছে। সুহা বলে, বাবা কি হয়েছে, হঠাৎ করে এসব কেন বলছেন? হানসু বলে, না কিছুই হয়নি, আমি শুধু একটি বিষয় নিয়ে কিছুটা আটকে আছি। পরে সুহা আর বেশি কিছু না বলে বাইরে চলে যায়। এখানে হানসু বুঝতে পারে হয়তো তার মেয়ে তার ক্যান্সারের ব্যাপারে জেনে গেছে। পরে বৃষ্টি শুরু হলে হানসু সুহাকে খুঁজতে বের হয়, তবে তাকে কোথাও পায় না। পরে বেশ কিছু সময় খোঁজার পর তাকে একটি জায়গায় চুপ করে বসে থাকতে দেখে। এখানে সুহা বলে, বাবা আপনি সব সময় লেট করেন, তবে এখন কেন আমাদের ছেড়ে আগে চলে যাবেন? হানসুর এখানে কিছুই বলার থাকে না, তবে সুহা তার বাবার মতো অনেক স্ট্রং ছিল। এদিকে ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনার শো দেখতে আসলে এখানে হানসুকে দেখতে পায়। পরে সে হানসুর কাছে এসে বসে, আর হানসুর হাতে তার লেখা ট্যাটু দেখলে তার সমস্ত কনফিউজ দূর হয়ে যায়। সে বুঝতে পারে হানসু তাকে সত্যি বলেছে, সে তার ভবিষ্যৎ থেকে এসেছে। হানসু ইয়োনাকে দেখে আবেগভীত হয়ে পড়ে, সে মায়ার দৃষ্টিতে ইয়োনার দিকে তাকিয়ে থাকে। এখানে হানসুর ইয়োনাকে এভাবে দেখতে দেখে ইয়োনার বয়ফ্রেন্ডের মনে কিছু প্রশ্ন জাগে। পরে হানসুর আবারও কাশি শুরু হলে ইয়োনার বয়ফ্রেন্ড জানতে চায় তার কি হয়েছে, সে কি অসুস্থ? হানসু বলে, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমার এখন যেতে হবে, আর এটাই আমাদের শেষ দেখা। এখানে ইয়োনার বয়ফ্রেন্ড জানতে চায় সে এখানে কেন এসেছে, তার এখানে আসার কারণ কি। হানসু বলে, আমি না তোমাকে বলেছি আমি ইয়োনাকে দেখতে এসেছি। তখন ইয়োনার বয়ফ্রেন্ড বলে, তার মানে কি? ইয়োনা কি আপনার সাথে নেই? আপনি আমাকে সত্যি করে বলুন, ইয়োনার সাথে কি হয়েছে? হানসু বলে, সামনে সবকিছু নিজেই জানতে পারবে। এখানে হানসু তাকে কিছুই বলে না, তবে ইয়োনার বয়ফ্রেন্ড তাকে অনেক অনুরোধ করে। পরে হানসু বলে ইয়োনা কিছুদিনের মধ্যেই মারা যাবে। এটা শুনে ইয়োনার বয়ফ্রেন্ড প্রচন্ড রেগে যায়। সে বলে, আপনি এসব কি ফালতু মার্কা কথা বলছেন? সে এটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। পরে হানসু ইয়োনার মৃত্যুর কারণ বলতেই যাবে, ঠিক তখনই তার নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। ওদিকে ইয়োনা এদিকেই আসতেছিল, ঠিক তখনই হানসু এখান থেকে গায়েব হয়ে যায়। ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনার ব্যাপারে জানতে পেরে ভয়ে কাঁপতে থাকে, সে এখন কি করবে বুঝতে পারে না। এদিকে হানসু বাসায় আসলে তার মেয়েকে দেখে চিন্তা করে সে এসব কি করছে।
ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। পরে সে গাড়ি থামিয়ে কাউকে ফোন করে। ওদিকে দেহু যখন তার গার্লফ্রেন্ডের সাথে পার্সোনাল সময় কাটাতে ব্যস্ত ছিল, তখন তার কাছে ইয়োনার বয়ফ্রেন্ডের টেলিগ্রাম আসে, যেখানে তাকে দুটো কাজ করতে বলা হয়েছে। তখন দেহু তার গার্লফ্রেন্ডকে রেখে ইয়োনার বয়ফ্রেন্ডের বলা কাজগুলো করতে যায়। দেহু ইয়োনার বয়ফ্রেন্ডের বাসায় আসে আর তার কথা মতো তার মায়ের অ্যালবামে একটি চিঠি রেখে দেয় আর মিউজিক প্লেয়ারের উপরে কিছু একটা লিখে দেয়। এদিকে হানসু যখন মিউজিক প্লেয়ার বন্ধ করে, তখন তার উপরে একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল মায়ের অ্যালবাম দেখো। তাই হানসু তাড়াতাড়ি তার মায়ের অ্যালবাম চেক করে আর সেখানে দেহুর রাখা সেই চিঠি দেখতে পায়। আসলে ইয়োনার বয়ফ্রেন্ড ভালো করেই জানতো সে কোনোদিনই এই অ্যালবাম আর এই মিউজিক প্লেয়ার তার থেকে দূর করবে না। তাই সে ওখানে যেটা রেখেছে সেটা এখানেও চলে এসেছে। আর চিঠিতে লেখা ছিল সে যেন আবারও তার সাথে দেখা করে, নয়তো তার জন্য ভালো হবে না। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড সিগারেট কেনার সময় হানসু এখানে চলে আসে। হানসু বলে, আমি এখানে তোমার হুমকির জন্য আসিনি। ইয়োনার বয়ফ্রেন্ড জানতে চায়, আপনি যে ইয়োনার মৃত্যুর কথা বললেন এটা মিথ্যা ছিল তাই না? হানসু বলে, কাশ এটা মিথ্যা হতো। ইয়োনার বয়ফ্রেন্ড জানতে চায় ওর মৃত্যু কিভাবে হবে। হানসু বলে, জুয়ের ওখানে একটি অ্যাক্সিডেন্টে। ইয়োনার বয়ফ্রেন্ড জানতে চায় কবে আর কিভাবে। হানসু বলে, না এটা বলা যাবে না। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, প্লিজ আমাকে বলুন, এতে করে আমরা ওকে বাঁচাতে পারবো। আপনি কি ওকে বাঁচাতে চান না? হানসু বলে, বিগত 30 বছর ধরে শুধু আমি এটাই ভেবেছি, যদি আমি অতীতে যেয়ে ইয়োনাকে বাঁচাতে পারতাম। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, তাহলে প্লিজ ওকে বাঁচিয়ে নিন। তখন হানসু তার মেয়ে সুয়ার ছবি দেখায় আর বলে, ইয়োনা মারা যাওয়ার 10 বছর পর সুহার জন্ম হয়েছে, যেটা আমি কোনোদিনই আশা করিনি। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, এর সাথে ইয়োনার জীবন বাঁচানোর কি সম্পর্ক? হানসু বলে, ইয়োনা বেঁচে থাকলে সুহার কোনোদিন জন্মই হতো না। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, দেখুন আমরা ইয়োনাকে বাঁচিয়ে নেই, এতে করে সুয়াও বেঁচে যাবে। হানসু বলে, তুমি কি বুঝতে পারছো না, ও আমার মেয়ে, ওকে আমি 20টি বছর লালন পালন করে বড় করেছি, আমি ওকে এভাবে যেতে দিতে পারি না। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, না আমি ইয়োনাকে ছাড়া বাঁচতে পারবো না। হানসু বলে, এটাই অতীত আর অতীত বদলানো যায় না। ইয়োনার বয়ফ্রেন্ড রেগে যায়, সে বলে, না আমি নিজেই আমার ফিউচার ডিসাইড করব, আমি ইয়োনাকে অবশ্যই বাঁচাবো। হানসু বলে, না কোনো লাভ হবে না। তখন ইয়োনার বয়ফ্রেন্ড বলে, ঠিক আছে, ইয়োনা যদি মারা যায় তাহলে আমি কোনোদিন বিয়েই করব না, এতে করে সুহারও জন্ম হবে না। এখানে সে ইনডাইরেক্টলি হানসুকে ব্ল্যাকমেল করে। পরে হানসু বলে, তুমি ইয়োনাকে বাঁচানোর জন্য কি করতে পারবে? ইয়োনার বয়ফ্রেন্ড বলে, যে কোনো কিছু, আপনি শুধু বলুন কি করতে হবে। হানসু বলে, ইয়োনাকে ছেড়ে দাও, ওকে তোমায় ভুলে যেতে হবে। এটা শুনে সে থমকে যায়। সে এটা কিভাবে করবে, কারণ সে তো তার জীবনের চাইতেও ইয়োনাকে ভালোবাসে। হানসু বলে, এই একটাই রাস্তা আছে, এতে করে সুয়া আর ইয়োনা দোনোজনকেই বাঁচানো যাবে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, না আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। হানসু বলে, তাহলে ইয়োনাকে বাঁচানো সম্ভব না। এখানে ইয়োনার বয়ফ্রেন্ড কি করবে বুঝতে পারে না। সে নিজের প্রতি বিরক্ত হয়ে যায়, নিজেই নিজেকে আঘাত করতে থাকে। হানসু তাকে আটকায়। হানসু বলে, এসব কি করছো? এই হাত দিয়ে তুমি অনেকের জীবন বাঁচাবে। ইয়োনার বয়ফ্রেন্ড হানসুকে অনুরোধ করে বলে সে যেন ইয়োনাকে বাঁচিয়ে নেয়। হানসু এখানে দ্বিতীয় শর্ত রাখে, সে যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে, এমনকি দেহুকেও না, কারণ এতে করে দেহুর জীবনও বদলে যেতে পারে। হানসু ইয়োনার বয়ফ্রেন্ডকে আরো সাবধান করে বলে তাকে ইয়োনাকে ভুলতে হবে, এতে হয়তো ইয়োনা তার সাথে থাকবে না, কিন্তু সে অন্য কোথাও তো বেঁচে থাকবে। এরপরে 2 মাস কেটে যায়, তবে ইয়োনার বয়ফ্রেন্ড এখনো ইয়োনাকে ছাড়তে পারেনি। এখানে ইয়োনা তার কাছে ফোন করে বলে সে আগামীকাল সকালে তার কাছে আসবে, তাই সে যেন ছুটি নিয়ে রাখে, কারণ গত 2 মাস তাদের দেখা হয়নি। তাই তারা আগামী 3 দিন একসাথে কাটাবে। পরে ইয়োনার বয়ফ্রেন্ডের কাছে খবর আসে তার বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়ে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি তার বাবার কাছে আসে। তবে তার বাবা তার প্রতি বিরক্ত ছিল, এমনকি সে তার মাকে নিয়েও আজে বাজে কথা বলে। আসলে তার বাবা কোনোদিনই তার দায়িত্ব পালন করতে পারেনি, কারণ সে ড্রাগস অ্যাডিক্ট ছিল। তাই ইয়োনার বয়ফ্রেন্ড তার বাবাকে খুব একটা পছন্দ করতো না। তবে শত হলেও সে তার বাবা ছিল, তাই সে তার বাবার প্রতি অবহেলা করতে পারে না। পরে সে ইয়োনাকে ফোন করে বলতে যায় সে ছুটি নিতে পারবে না। ঠিক তখনই হানসু এখানে আসে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে সে এখনো ইয়োনাকে ছাড়তে পারেনি।
হানসু বলে তোমার কাছে আর সময় নেই, কারণ আজই আমাদের বাবা আর ইয়োনা মারা যাবে। 30 বছর আগে আমি ইয়োনাকে ফোন করে বলেছিলাম যে আমি ছুটি নিতে পারবো না। তখন ইয়োনা বলেছিল তাহলে আমি তোমার কাছে চলে আসি। তবে আমি বলেছিলাম না, তোমার আসতে হবে না, কারণ আমি আগামী কয়েকদিন হসপিটাল থেকে বের হতে পারবো না। ইয়োনা তাতে কিছুটা রেগেছিল। পরে ইয়োনার কাছে ফোন আসে, ডলফিনের একটি বাচ্চা হঠাৎ করে অদ্ভুত আচরণ করছে। তাই ইয়োনা এসে ডলফিনের বাচ্চাটিকে শান্ত করার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। তখন ইয়োনা পানিতে ঝাঁপ দেয়, আর ডলফিনের সাথে সাথে ওখানে ইয়োনারও মৃত্যু হয়। পরে হানসু সেই সময়ের নিউজ পেপার ইয়োনার বয়ফ্রেন্ডকে দেখায়, যেখানে ইয়োনার মৃত্যুর খবর ছাপানো হয়েছিল। এখানে হানসু বলে এবার তোমার পালা এই নিউজ পেপারকে বদলে দেওয়ার। পরে ইয়োনার বয়ফ্রেন্ড ঠিক 30 বছর আগে যেভাবে হানসু ইয়োনাকে বলেছিল সে ছুটি নিতে পারবে না, আর ইয়োনা বলেছিল তাহলে আমি তোমার কাছে চলে আসি, আর সে বলেছিল না, তোমার আসতে হবে না, কারণ আমি আগামী কয়েকদিন হসপিটাল থেকে বের হতে পারবো না। এতে ইয়োনা কিছুটা রেগেছিল। তবে এখানে এবার ইয়োনার বয়ফ্রেন্ড বলে ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে চলে আসো। পরে ইয়োনা এখানে চলে আসে। এখানে তফাৎ যেটা হয় সেটা হলো আগেরবার হানসু ইয়োনাকে তার কাছে আসতে বলেনি, তাই সে ডলফিনকে বাঁচাতে যেয়ে মারা যায়। তবে এবার ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনাকে তার কাছে আসতে বলেছে, তাই ইয়োনা আর ডলফিনের খবর পায় না। আর সে যেহেতু ডলফিনের কাছে যায় না, তাই তার মৃত্যুও হয় না। তবে এবার ইয়োনার বয়ফ্রেন্ডকে ইয়োনাকে ভুলে যেতে হবে, বা তার থেকে দূরে সরে যেতে হবে, যেটা তার পক্ষে করাটা অসম্ভব ছিল। এখানে ইয়োনা তাকে সরি বলে। সে বলে আমার ধারণা ছিল না, তুমি তোমার বাবার জন্য আসতে চাচ্ছিলে না। পরে ইয়োনাকে বাইরে নিয়ে আসে। ইয়োনা বলে তোমার জরুরি কাজ থাকলে যাও, আমি এখানে আছি। ইয়োনার বয়ফ্রেন্ড বলে কেন, তুমি ওনার কাছে কেন থাকতে চাও? ইয়োনা বলে কারণ উনি তোমার বাবা, তাই এটা আমার দায়িত্ব। ইয়োনার বয়ফ্রেন্ড বলে আমি যখন ছোট ছিলাম তখন উনি নেশা করে আমার মাকে অনেক মারধর করত, আর এখন উনি চায় আমি ওনার খেজমত করি। ইয়োনা এখানে তাকে শান্ত হতে বলে, সে তাকে সব ভুলে যেতে বলে। তবে ইয়োনার বয়ফ্রেন্ড বলে আমার বয়স যখন 14 বছর তখন আমার মা বাবাকে ছেড়ে চলে যায়, কারণ সে আর সহ্য করতে পারছিল না। মা যাবার পর বাবা নেশা করে আমাকে মারতো। আমিও ওনাকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, তবে আমি যাইনি, কারণ আমি আশায় ছিলাম হয়তো আমার মা কোনোদিন ফিরে আসবে। এরপর যখন আমার বয়স 18, তখন আমি মায়ের মৃত্যুর খবর পাই। আসলে আমার মা সুইসাইড করেছিল। এসব শুনে ইয়োনা কি বলবে বুঝতে পারে না। তখন ইয়োনার বয়ফ্রেন্ড বলে দেখো, তুমি আমার কাছে যেমন ফ্যামিলি চাও সেটা আমি তোমাকে কোনোদিনই দিতে পারবো না। আসলে তুমি যেদিন থেকে সন্তানের কথা বলেছো তখন থেকেই আমি তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টায় ছিলাম। এসব শুনে ইয়োনা শকড হয়ে যায়। মুহূর্তেই তার পৃথিবী যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। ইয়োনা তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ইয়োনার বয়ফ্রেন্ড বলে না, আমি তোমাকে পছন্দ করি না, আমার তোমাকে আর ভালো লাগে না। কিন্তু এসব বলার সময় তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। পরে সে ওখান থেকে চলে আসে। ততক্ষণে তার বাবাও মারা যায়। এখানে ইয়োনার বয়ফ্রেন্ডের এতটাই কষ্ট হচ্ছিল যে সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। এদিকে ইয়োনারও একই অবস্থা। এক মুহূর্তেই তার সমস্ত স্বপ্ন মাটিতে ধূলিসাৎ হয়ে গেল। সে অসহায়ের মতো কাঁদতে থাকে। পরের দিন হানসু আসলে ইয়োনার বয়ফ্রেন্ড হানসুর উপর রেগে যায়। সে বলে আপনি কি জানেন না ইয়োনা আমার পৃথিবী ছিল, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? হানসু বলে এটা আমার চেয়ে ভালো কে জানবে, আমি বিগত 30 বছর ইয়োনাকে ছাড়া বেঁচে আছি, অবশেষে ওকে আমি বাঁচাতে তো পেরেছি। পরে ইয়োনার বয়ফ্রেন্ড হানসুকে এখান থেকে চলে যেতে বলে। হানসু যাওয়ার পর এখানে দেহু আসে। পরে ইয়োনার বয়ফ্রেন্ড দেহুকেও অপমান করে আর তার জীবন থেকে চলে যেতে বলে। এখানে দেহু অনেক কষ্ট পায়। পরে সবাই যার যার জায়গায় একা হয়ে পড়ে। এরপর হানসু সেই শিশি ডয়ারে আটকে রেখে চাবি ফেলে দেয় আর সবকিছু ভোলার চেষ্টা করে। পরের দিন হানসু দেহুর সাথে দেখা করতে আসে, তবে অদ্ভুতভাবে দেহু হানসুর দিকে তাকিয়ে থাকে। দেহু বলে তুই এখানে কেন এসেছিস? হানসু বলে মানে কি, এসব কি বলছিস? দেহু বলে তুই কি ভুলে গিয়েছিস 30 বছর আগে ইয়োনা আর আমার সাথে তুই কি করেছিলি? পরে দেহু হানসুর সাথে কোনো কথা না বলেই চলে যায়। এখানে হানসু জানতো না ইয়োনার বয়ফ্রেন্ড সেদিন দেহুর সাথেও সম্পর্ক ছিন্ন করেছিল। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড তার বাসায় আসলে ইয়োনার রেখে যাওয়া ডায়েরি দেখতে পায়, যেটা দেখে সে আরো ইমোশনাল হয়ে পড়ে। আর ডায়েরির শেষে একটি চিরকুট পায়, যেখানে লেখা ছিল আমি তোমার জন্য অপেক্ষা করব,
প্লিজ চলে আসো। এখানে ইয়োনার বয়ফ্রেন্ড আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ইয়োনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে হানসুর কাছে দেহু ফোন করে বলে, কিরে তোর না আজ আমার সাথে দেখা করার কথা? হানসু বলে, তুই যা বললি তারপর আর ওখানে কি থাকবো। দেহু বলে, আমি আবার তোকে কি বললাম? তখন হানসু কথা ঘুরিয়ে নেয়, সে বুঝতে পারে কোথাও একটা গরমিল হচ্ছে। পরে হানসু বলে, ঠিক আছে, আমি আগামী সপ্তাহে সুয়াকে নিয়ে তোদের ওখানে আসবো। দেহু বলে, সুয়াকে? তোর নতুন গার্লফ্রেন্ড নাকি? তখন হানসুর সন্দেহ হয় হয়তো ওখানে ইয়োনার বয়ফ্রেন্ড তার কথা রাখেনি। হানসু লক্ষ্য করে এখানে সুয়ার সমস্ত স্মৃতি মুছে যাচ্ছে, যেন এখানে কোনোদিন সুয়া ছিলই না। হানসু আবারও তার অতীতে যাওয়ার জন্য শিশি বের করতে যায়, তবে সে তো ড্রয়ারের চাবি ফেলে দিয়েছিল, তাই সে ড্রয়ার ভেঙে শিশি বের করার চেষ্টা করে। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনার কাছাকাছি চলে আসে। এদিকে হানসু শিশি বের করে নেয়, তবে শিশি তার হাত থেকে পড়ে যায়। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনার কাছে চলে আসে। ইয়োনা তাকে দেখে অনেক খুশি হয়, সে খুশি মনে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই একটি গাড়ি তাকে মেরে দেয়। এখানে ইয়োনার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এটা দেখে ইয়োনার বয়ফ্রেন্ডের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এদিকে সুয়ার সমস্ত স্মৃতিময় জিনিস পুনরায় আগের জায়গায় চলে আসে। সুয়া বাসায় এসে তার বাবাকে দেখতে পায় না, তবে তার ল্যাপটপে একটি পুরনো আর্টিকেল দেখা যায়, যেখানে ইয়োনার অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর লেখা ছিল। তাই হানসু প্রথমে হসপিটালের রেকর্ড রুম থেকে ইয়োনার মৃত্যুর সময় আর কারণ জেনে নেয়, যেখানে লেখা ছিল ইয়োনার মৃত্যুর কারণ তার মাথায় একটি ব্লাড লট রয়ে গিয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়। তাই ব্লাড লটটা যদি কিছু সময় আগে বের করা যেত, তাহলে হয়তো ইয়োনাকে বাঁচানো যেত। পরে হানসু সময় চেক করে দেখে ইয়োনার মৃত্যু হয়েছিল 4:40 আর এখন সময় 12:45। তাই সে আবারও তার অতীতে আসে। এখানে ইয়োনার বয়ফ্রেন্ড ক্ষমা চায়, সে বলে, আমি আমার ওয়াদা রাখতে পারিনি। হানসু বলে, এখন এসবের জন্য কোনো সময় নেই, তাড়াতাড়ি ইয়োনার অপারেশন করতে হবে। ইয়োনার বয়ফ্রেন্ড এখানে ঘাবড়ে যায়, সে বলে, না, আমার দ্বারা ইয়োনার অপারেশন করা সম্ভব না, তাছাড়া হসপিটালের কর্তৃপক্ষ কোনো দিনই এটার অনুমতি দিবে না। হানসু তাকে ধমক দিয়ে বলে, ইয়োনা এখনো মারা যায়নি, তবে তোমার ভয়ের কারণে অবশ্যই মারা যেতে পারে, তাই আমি সার্জারি করব, তুমি শুধু আমাকে অ্যাসিস্ট করবে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, তারপরও আমাদের একজন অ্যানাস্থলজিস্ট লাগবে। হানসু জানতে চায় এখন হসপিটালে আর কি আছে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, সাংহেভেন আছে, যে কিনা হানসুরই কলিগ ছিল। পরে হানসু সানহেভেনের কাছে আসে আর ইয়োনার অপারেশনের জন্য তার কাছে সাহায্য চায়। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড ইয়োনাকে অপারেশন থিয়েটার দিকে নিয়ে যাচ্ছিল, তবে এদিকে সময়ের আগেই হানসু জেগে ওঠে। হানসু বুঝতে পারে না এমনটা কেন হলো, তার তো এত তাড়াতাড়ি জাগার কথা না। তখন সে আবারও বড়ি খেয়ে অতীতে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তার কলিগ তার ক্যান্সারের রিপোর্ট নিয়ে তার কাছে আসে। সে বলে, আপনার এখনই অপারেশন করতে হবে, আপনি এটা কেন আমাদের থেকে লুকিয়ে রেখেছেন? আপনি আমার সাথে চলুন। হানসু বলে, না, আমাকে কাউকে বাঁচাতে যেতে হবে। তবে সে বলে, না, আপনি আগে নিজেকে বাঁচান। তবে হানসু এখান থেকে বেরিয়ে যায় আর সে তার শরীরে বেহুশ হবার ইঞ্জেকশন পুশ করে, যাতে করে সে তাড়াতাড়ি জেগে না ওঠে। ওদিকে ইয়োনার বয়ফ্রেন্ড হানসুর জন্য অপেক্ষা করছিল, তবে হানসুকে না পেয়ে সে নিজেই অপারেশন শুরু করতে যায়, কিন্তু সে করতে পারে না, তার হাত কাঁপতে থাকে। ঠিক তখনই হানসু আবারও চলে আসে। পরে হানসু অপারেশন শুরু করে, তবে অপারেশনের মাঝ পথেই হানসুর কাশি শুরু হয়, তবে হানসু হার মানে না। তখন আবার হসপিটালে চিফ ডাক্তার আসে আর সে বলে, তোমাদের এই অপারেশন করার অনুমতি কে দিয়েছে? আর হানসুকে দেখে বলে, এই লোকটা কে? তখন হানসু বলে, তোমাদের ভুলের কারণেই ইয়োনার মৃত্যু হয়েছে, তাই পারলে সাহায্য করো, নয়তো এখান থেকে বেরিয়ে যাও। তবে চিফ ডাক্তারের কিছুই বুঝে আসে না, সে অপারেশন বন্ধ করতে বলে। তখন হানসু তাকে ধমক দিয়ে এখান থেকে বের করে দেয় আর সাংহেভেনকে দরজা আটকে দিতে বলে। ওদিকে সময় আর মাত্র 5 মিনিট ছিল, তবে হানসু ব্লাড লটটি বের করতে সক্ষম হয়। ঠিক তখনই হানসুর আবারও কাশি শুরু হয়। তখন ইয়োনার বয়ফ্রেন্ড বলে, এবার আমাকে দেন, বাকিটা আমি করতে পারবো। পরে দেখা যায় ঠিক 30 সেকেন্ড আগে অপারেশন শেষ হয়। পরে ইয়োনার বয়ফ্রেন্ড হানসুকে শুকরিয়া জানায়, হানসুও তাকে শুকরিয়া বলে এখান থেকে চলে যায়। পরে সবাই জানতে চায় এই লোকটা কে ছিল। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, উনি একজন ডাক্তার, অনেক দূর থেকে এসেছে। পরে হানসুর জ্ঞান ফিরলে নিজেকে হসপিটালে দেখতে পায়। সুয়া বলে, বাবা, আপনি গত 3 দিন বেহুশ ছিলেন, আমি অনেক ভয়ে ছিলাম। তখন হানসুর সেই কলিগ আসে,
আর অনেক আফসোস নিয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ হানসুর হাতে আর বেশি সময় নেই। এরপর হানসু ইয়োনাকে দেখতে আসে, আর এখানে ইয়োনাকে দেখতে পেয়ে হানসু এক প্রশান্তির হাসি দেয়। অবশেষে সে ইয়োনাকে বাঁচাতে পেরেছে। তবে সে ইয়োনার সামনে আসে না, আর সেই অ্যাক্সিডেন্টের কারণে ইয়োনার পায়ে কিছুটা ইনজুরি হয়ে যায়। পরে হানসু আবারও অতীতে ইয়োনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, আচ্ছা ওর অন্য কোনো সমস্যা হয়নি তো, এখন কি সব ঠিক হয়ে যাবে? হানসু বলে, ইয়োনা বেঁচে আছে, আমরা ইয়োনাকে বাঁচাতে পেরেছি, এটাই সবচেয়ে খুশির খবর, আর এখন থেকে সব ঠিক হয়ে যাবে। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, আমি তো ইয়োনা আর দেহু দুজনকেই হারিয়েছি, আমি সুখী কিভাবে হব? হানসু বলে, সব কাহিনীর এন্ডিং হ্যাপি হয় না। ইয়োনার বয়ফ্রেন্ড বলে, এটা যতটা বলা সহজ, এটা অতটাও সহজ না। পরে হানসু বলে, এটাই আমাদের শেষ দেখা, আমাদের আর কোনোদিনই দেখা হবে না, এখন থেকে তোমার নতুন অধ্যায় শুরু হবে। এটা বলে হানসু এখান থেকে চলে যায়। এরপরে 9 বছর পরের সিনারি দেখানো হয়। সাল 1994। এখানে ইয়োনার বয়ফ্রেন্ডের একটি মেয়ের সাথে দেখা হয়। তখন তার হানসুর কথা মনে পড়ে, যে তাকে বলেছিল আজ থেকে 9 বছর পর এক কনফারেন্স হলে তোমার এক মেয়ের সাথে দেখা হবে, যদি পারো ওর সাথে মন দিয়ে কিছু সময় কাটিও, কারণ ওই সুয়ার মা হবে। পরে তার কথা মতো কনফারেন্স শেষে অ্যালিনা তার সাথে দেখা করে। তাই অ্যালিনা তার কাছে আসলে সে মোটেও অবাক হয় না, কারণ সে তো আগে থেকেই জানতো। এখানে অ্যালিনাও একজন ডাক্তার ছিল, আর সে ইউএসএ তে থাকতো। অ্যালিনা এখানে শুধু তার লেকচার অ্যাটেন্ড করতে এসেছে, কারণ অ্যালিনার কাছে হানসুর থিওরি অনেক পছন্দ ছিল। পরে তারা একসাথে কিছু সময় কাটায়। এরপর একদিন অ্যালিনার ফোন আসে, আর সে বলে, সরি আমি তোমাকে জানাইনি, তবে আমাদের একটি মেয়ে সন্তান হয়েছে। এটা শুনে হানসু মোটেও অবাক হয় না, কারণ সে তো আগে থেকেই সুয়ার ব্যাপারে জানতো। এখন সময় 1995। এর 1 বছর পর, মানে 1996 সালে সুয়াকে হানসু তার কাছে নিয়ে আসে। পরে সে একাই সুয়াকে লালন পালন করে, কারণ সে যেহেতু সারা জীবন ইয়োনাকে ভালোবেসেছে, তাই সে সুয়ার মার সাথে সংসার করতে পারে না। সে শুধু সুয়াকে নিয়ে তার বাকি জীবন পার করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখতে দেখতে সুয়া বড় হয়ে যায়। সাল 2014, যখন সুয়া পড়াশোনার জন্য অন্য শহরও চলে যায়। এরপর সাল 2015, যখন হানসু তার ক্যান্সারের ব্যাপারে জানতে পারে। পরে একদিন হানসু তার মেয়ে সুয়াকে নিয়ে সমুদ্রের পাড়ে বসেছিল। তখন হানসু বলে, সরি বেটা, আমি হয়তো ভালো পিতা হতে পারিনি। সুয়া বলে, এসব কি বলছেন বাবা, আমি আপনাকে নিয়ে গর্ব করি, আমি সৌভাগ্যবান যে আপনি আমার বাবা। পরে সুয়া তার বাবাকে একটি প্রশ্ন করে। সে বলে, বাবা, আমার যদি এমন কারো কথা মনে পড়ে যার সাথে আমি দেখা করতে পারবো না, তাহলে আমায় কি করতে হবে? তার সাথে কাটানো সময়গুলো মনে করো, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করো, আর তার স্মৃতি নিয়ে আগে বাড়ো। এখানে হানসু কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। এর কিছুদিন পরেই হানসু ক্যান্সারের কারণে মারা যায়। পরে তার সমাধির কাছে দেহু আসে। দেহু হানসুকে উদ্দেশ্য করে বলে, 30 বছর আমার থেকে দূরে থেকে এখন এভাবে কেন চলে গেলি? তখন সুয়া পিছন দিয়ে বলে, আপনি কি দেহু আঙ্কেল? দেহু বলে, তুমি কে? তুমি কি ওর মেয়ে? সুয়া বলে, হ্যাঁ, আমার নাম সুয়া। বাবা বলেছিল আপনি অবশ্যই আসবেন, বাবা আপনাকে এটা দিতে বলেছিল। পরে দেহু এর ভিতরে হানসুর ডায়েরি দেখতে পায়, আর সে যখন ডায়েরি পড়তে থাকে তখন তার সমস্ত ভুল ভেঙে যায়, কারণ হানসু সবকিছু ডায়েরিতে লিখে রেখেছিল। দেহু বুঝতে পারে হানসু তো ইয়োনাকে ধোঁকা দেয়নি, বরং সে ইয়োনাকে বাঁচানোর জন্য ইয়োনার থেকে দূরে সরে গিয়েছিল। পরে দেহু ইয়োনার কাছে আসে, আর হানসুর মৃত্যুর খবর তাকে জানায়, যেটা শুনে ইয়োনা এত বছর পরও তার চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ সে আজও হানসুকে ভালোবাসে। তখন দেহু ডায়েরিটি ইয়োনাকে পড়তে বলে। পরে ডায়েরি পড়ার পর ইয়োনারও ভুল ভেঙে যায়। সে এত বছর হানসুকে ভুল বুঝে এসেছিল। ওদিকে দেহু চিন্তা করে ওই শিশিতে মোট বড়ি ছিল 10 পিস, আর হানসু তার অতীতে গিয়েছিল 9 বার। তার মানে এখনো 1 পিস বড়ি থাকার কথা। তাই সে হানসুর বাসায় আসে, আর সেই শিশিটি খুঁজতে থাকে। আর বেশ কিছু সময় খোঁজার পর সেই 1 পিস বড়ি খুঁজে পায়। তখন ইয়োনা তার কাছে ফোন করে বলে, তুমি এই ডায়েরি দিয়ে কি বোঝাতে চাচ্ছ? তুমি চাও আমি এসব বিশ্বাস করি? দেহু বলে, আমি জানি এসব বিশ্বাস করাটা অসম্ভব, তবে এটাই সত্যি। ইয়োনা বলে, আমি বিগত 30 বছর ধরে ওকে ভোলার চেষ্টা করছি,
তুমি আমার সাথে এসব কেন করছো? দেহু বলে, চিন্তা করো না, আমি হানসুকে ফিরিয়ে আনবো। এটা বলে সে বড়ি খেয়ে নেয়। এখানে দেহুর থিওরি হলো হানসু অনেক সিগারেট খেত, তাই তার ক্যান্সার হয়েছে। আর সে যদি সিগারেট না খেত তাহলে তার ক্যান্সার হতো না, আর সে এত তাড়াতাড়ি মরতেও না। এর জন্য দেহু অতীতে যেয়ে হানসুকে এটা বলতে চায়। তবে সে অতীতে যেতে পারে না, কারণ অতীতে যেতে হলে বড়ি খাবার পর হয় তাকে ঘুমাতে হবে, নয়তো তাকে বেহুশ হতে হবে। এখন দেহু যেহেতু ঘুমাতে পারছে না, তাই সে বেহুশ হওয়ার জন্য উপর থেকে নিচে লাফ দেয়। সাথে সাথে সে অতীতের দেহুর গাড়িতে এসে পৌঁছায়। এখানে অতীতের দেহু তাকে দেখে বলে, আরে আপনি কে? আপনি কোথা থেকে আসলেন? আর দেহু তার অতীতে এসে পুরোই অবাক। সে চিন্তা করে, আরে আমি তো সত্যি সত্যি অতীতে চলে এসেছি। তবে বর্তমানের দেহু তাকে দেখে ঘাবড়ে যায়। তখন দেহু তাকে ধমক দিয়ে বলে, এখনই আমায় বুসান হসপিটালে নিয়ে যাও। পরে হানসুর কাছে এসেই তার কাছ থেকে সিগারেট নিয়ে নিচে ফেলে দেয়। হানসু বলে, আপনি কে? আপনি এমনটা কেন করলেন? দেহু বলে, আমাকে চিনতে পারিসনি? আমি দেহু, আমি তোর বন্ধু দেহু। তখন হানসু বুঝতে পারে এ হয়তো ভবিষ্যৎ থেকে এসেছে। সাথে সাথে সে দেহুকে জড়িয়ে ধরে। দেহু বলে, তুই সব নিজের মধ্যে লুকিয়ে রেখে 30টি বছর আমার থেকে দূরে কিভাবে থাকলি? হানসু বলে, আমরা 30 বছর আলাদা ছিলাম। বন্ধু, আমায় ক্ষমা করে দে, আমি তোকে বলতে চেয়েছিলাম। দেহু বলে, এর জন্য কি তোর মৃত্যুর অপেক্ষায় ছিলে? হানসু বলে, মানে? তখনই দেহুর নাক দিয়ে রক্ত বের হতে থাকে, মানে সে এখানে আর বেশি সময় থাকতে পারবে না। দেহু বলে, বন্ধু ওয়াদা কর, তুই আমার সাথে দেখা করবি, আমার থেকে দূরে থাকবি না। হানসু বলে, দোস্ত আমায় ক্ষমা করে দিস। দেহু বলে, এভাবে বলিস না, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো। পরে দেহু এখান থেকে চলে যায়। তখন হানসু সেই ফেলে দেওয়া সিগারেটটিকে দেখে। এদিকে দেহুর জ্ঞান ফিরলে বুঝতে পারে সে তো অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ সে ওখানে গিয়েছিল হানসুকে তার ক্যান্সারের ব্যাপারে বলার জন্য, আর এটাই সে বলতে ভুলে গিয়েছে। তবে এখানে দেখা যায় হানসুর বাসা আগের তুলনায় অনেক গুছালো ছিল। এদিকে ইওনা তার সামনে কাউকে দেখতে পায় যাকে তার পরিচিত মনে হয়, তবে সে তার চেহারা দেখতে পায় না, তাই ইওনা তার পিছু করে। একটা পর্যায়ে লোকটা ইওনার সামনে আসে। পরে বেলুন সরালে দেখা যায় এটা আর কেউ না, এটা হানসু ছিল। হানসু বলে, আমরা কতদিন আলাদা ছিলাম। ইওনা তাকে দেখে খুশিতে কান্না করে দেয়, আর ফাইনালি তারা এক হয়। এখানে যেটা বোঝানো হয় সেটা হলো দেহু যে হানসুর থেকে সিগারেট ফেলে দিয়েছিল, এই ইশারাটা হানসু বুঝতে পারে। তাই সে পরে আর সিগারেট খায় না, আর এর জন্য তার আর ক্যান্সারও হয় না, তাই তাকে আর অকালে মরতেও হয় না। এরপর তাদের এই সুন্দর মুহূর্তটা দেখিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।